দেখো, সমীর জেলকোভিচকে মোহনবাগান সই করিয়েছে এবং সেটা মোহনবাগান অফিসিয়ালি অ্যানাউন্স করেও জানিয়ে দিয়েছে। আমরা প্রায় সবাই প্রত্যেকেই জেনে গেছি। যারা এখনও অবধি অফিসিয়াল পোস্ট দেখেনি তাদেরকে বলবো যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে মোহনবাগানের পেজ ফলো করলে কিন্তু মোহনবাগানের অফিসিয়াল পোস্ট দেখতে পেয়ে যাবে। 2 বছরের চুক্তিতে মোহনবাগান সমীর জেলকোভিচের মতো একজন খুব ভার্সেটাইল মিডফিল্ডারকে সই করিয়েছে। অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার যেমন খেলতে পারে, কিন্তু পাশাপাশি অ্যাজ এ সেন্টার ব্যাকও কিন্তু এই সমীর জেলকোভিচ খেলতে পারে। এবং যদি আমরা বেশ কিছু ভিডিও পেছনের দিকে যাই, যে ভিডিওতে আমি অন্ততপক্ষে পার্টিকুলার কথা বলেছিলাম যে বদল তো মোহনবাগানে একটা আসছে, কিন্তু সবথেকে বড় কথা যে কোন কোন পজিশনে কীরকম প্রোফাইলের প্লেয়ার লাগবে, তাহলে যখন পার্টিকুলার এই মিডফিল্ডের প্রসঙ্গে এসেছিলাম তখন বলেছিলাম যে টম অলরেডকে তো ছেড়ে দেওয়া হচ্ছে এবং এই সিজনে মোহনবাগানে কোনো সেন্ট্রাল মিডফিল্ডার ছিল না, অ্যাটাকিং মিডফিল্ডারও ছিল না। দুটো ব্যাপারই কিন্তু শর্ট আউট হয়ে গেল, খুব ইভেনচুয়ালি পরপর দুদিনেই হয়েছে। কিন্তু আমি সেই ভিডিওতে বলেছিলাম যে হয়তো এমন একজন প্রোফাইলকে মোহনবাগান সিলেক্ট করবে বা সিলেকশন হওয়ার সুযোগ থেকে যাচ্ছে যে প্লেয়ার কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি অ্যাজ আ সেন্টার ব্যাকও খেলতে পারে। একজন ভার্সেটাইল প্লেয়ার থাকা মানে কিন্তু যে কোনো ম্যাচে যেরকম সিচুয়েশন থাকবে সেইভাবে তাকে ব্যবহার করা যাবে, 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকে এই মুহূর্তে বুঝতে পারছি যে এর আগের সিজনে, ইভেন তার আগের সিজনেও 2024-25 এবং 25-26, দেখো 24-25 সিজনে তো সাকসেস মোহনবাগানের ছিল। মোহনবাগান লিগ ডাবল করেছিল, লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতেছিল, আমাদের খুব একটা বলার কিছু নেই। কিন্তু 25-26 সিজনে স্পেশালি যেভাবে টিম তৈরি হয়েছিল, কারণ এরকম তো না যে মোহনবাগান বাকি টিমগুলোর মতো সাফার করছিল বা যেমন তেমন করে একটা 6 জনের বিদেশি স্কোয়াড তৈরি করেছিল। খুব ভেবেচিন্তে তো সিগনেচারগুলো হয়েছিল। সেখানে দাঁড়িয়ে যে জায়গাগুলোতে খামতি ছিল এবং যেখানে বারবার করে আমাদের প্রায় প্রত্যেকেরই মনে হয়েছে যে মোহনবাগান কোথাও একটা চমক দেওয়া সিগনেচার করাচ্ছে, মোহনবাগান কোথাও নিজেদের যে কোথাও একটা পার্টিকুলার সিস্টেম চলছে সেখান থেকে বেরিয়ে এসে সিগনেচার করছে না, এই ব্যাপার থেকে আমার মনে হয় যে 2026-27 সিজনের যে সিগনেচারগুলো আমাদের সামনে এলো এবং যে ধরনের রুমারও সামনে রয়েছে, রুমার নিয়ে অন্য ভিডিওতে কথা বলা যাবে, আমার মনে হয় যে একটু অ্যানালিটিক্যাল পারপাসে কথা বলাটা একটু বেটার হবে। সেই কারণে আমি আজকের ভিডিওতে সেই ধরনের কথাই বলছি। সেখানে আমার মনে হয় যে 2026-27 সিজনে কোথাও অনেক টেকনিক্যাল সিগনেচার হচ্ছে, সেই অর্থে কোনো চমক না, সেই অর্থে কোনো বিশ্বকাপ খেলে আসছে, ইউরোকাপ খেলে আসছে ইত্যাদি প্রভৃতি ব্যাপার। সবাই যে ফ্লপ করেছে তা তো নয়, বেশ কয়েকজন কিন্তু সাকসেস পেয়েছে, তবে কয়েকটা চমকের সিগনেচার কিন্তু খুব ড্রাস্টিক্যালি ফ্লপ করেছে। সেটা ফ্লোরেন্তিন পোগবা হতে পারে, সেটা রবসন রবিনও হতে পারে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে, এই যে চমকের জায়গাটা থেকে বেরিয়ে এসে মোহনবাগান কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি গ্রাউন্ডেড, অনেক বেশি টেকনিক্যাল সিগনেচার করাচ্ছে, যে সিগনেচার কোথাও মোহনবাগানের ব্যালেন্সকে ঠিকঠাকভাবে রাখতে পারবে, কোথাও গোটা টিমের মধ্যে ডাইনামিক চয়েসকে রাখতে পারবে। এবং কোচ তিনি যেই আসুন না কেন, বহু নাম নিয়ে আলোচনা চলছে, যেই আসুন না কেন, সেটা পিটার ক্র্যাটকি আসুক, সেটা অন্য যে কোনো ব্যক্তি আসুক না কেন, তিনি কোথাও হাতে এমন কিছু প্লেয়ার পাবেন, যেমন বিদেশি প্লেয়ার ঠিক তেমনই আমাদের ইন্ডিয়ান প্লেয়ার, তাদেরকে নিয়ে কিন্তু বড় ধরনের পরিকল্পনা, ভালো পরিকল্পনা সেই কোচ কিন্তু রাখতে পারবেন। আমার এই জায়গাতে প্রথমেই মনে হয় যে মোহনবাগান এই সিজনে সিগনেচারের দিক থেকে, প্লেয়ার সিলেকশনের দিক থেকে অনেক বেশি কিন্তু টেকনিক্যাল হয়েছে, অনেক বেশি কিন্তু ঠান্ডা মাথায় চিন্তাভাবনাটা করছে। এরপরের যে বিষয়টা আমার মনে হয় যে প্রায় বেশিরভাগেরই মাথার মধ্যে থাকবে, যে দুজন খুব অসাধারণ মিডফিল্ডার মোহনবাগান টিমটাতে রয়েছে, অনিরুদ্ধ থাপা এবং লালেংমাউইয়া আপুইয়া। এই দুজন প্লেয়ারের পাশাপাশি যখন সমীর জেলকোভিচের মতো এরকম একজন প্লেয়ার এসে গেল, যে শুধুমাত্র ভার্সেটাইল তা নয়, তাকে হয়তো এরকমভাবেই সিগনেচার করানো হয়েছে, হি ইজ দ্য ফার্স্ট চয়েস সেন্ট্রাল মিডফিল্ডার ইন দিস টিম। তার পার্টনার কে হবে? আপুইয়া হবে, থাপা হবে? কারণ আপুইয়া যে লেভেলের পারফরমেন্স দেখিয়েছে, আপুইয়া ছাড়া তো অন্য কারো কথা ভাবা যায় না। আবার থাপার মতো একজন প্লেয়ার যার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেগুলোকে ইগনোর করা যায় না, তাহলে তার আইডিয়াল পার্টনার কেমন হতে পারে? একজন কোচ কীরকমভাবে এই 3জন মিডফিল্ডারকে নিয়ে চিন্তাভাবনা করবেন। এবং তার সাথে আমার মনে হয় যে আমাদের মাথায় রাখতে হবে যে এই টিমে আমরা যদি অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডারই ধরে নিই, যে ডেজান ড্রাজিচ সই করেছে, সে লেফট উইং খেলতে পারে, সে রাইট উইং খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার হতে পারে, বাট আমি যদি ধরে নিই এখানে, যেহেতু এখনও অবধি আর কোনো অ্যাটাকিং মিডফিল্ডার দেখতে পাচ্ছি না, আমি যদি ধরে নিই ডেজান ড্রাজিচ অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার সই করেছে, তাহলে এই 4জন মিডফিল্ডারকে নিয়ে কীরকম ট্রায়ো তৈরি হতে পারে, আমার মনে হয় যে সেটা নিয়ে সবার জানার ইচ্ছে এই মুহূর্তে রয়েছে। দেখো, ফার্স্ট চয়েস তো দুজন অটোমেটিক চয়েস হয়ে যাবে, সেটা হচ্ছে যে আপুইয়া এবং তার সাথে সমীর জেলকোভিচ। সমীর জেলকোভিচের প্লাস পয়েন্ট হচ্ছে
বল হোল্ড করতে পারে, কন্ট্রোল রাখতে পারে। ম্যাচের টেম্পো অনুযায়ী আমরা দেখেছি যে পাঞ্জাবের হয়ে কিন্তু ম্যাচের টেম্পো অনুযায়ী মাঝ মাঠকে দখল করার রাস্তা সমীর জেলকোভিচ নিয়েছে, এবং অবশ্যই ডিফেন্সে নেমে এসে হেল্প করা, যেটা কিন্তু ডিফেন্সকে অনেক বেশি ডাইনামিক করে তুলবে, ডিফেন্ডারদের ওপর প্রেশার কিন্তু অনেকটা কমাবে। কারণ দুজন উইঙ্গার, আমি যদি এখানে বলি যে হয়তো আগামী সিজনে আমরা আশিস রায় এবং অভিষেক টেকচাম সিং এই দুজনকেই হয়তো আমরা উইং ব্যাক হিসাবে বা সাইড ব্যাক হিসাবে দেখতে চলেছি, তাহলে এই দুজন উইং ব্যাক বা দুজন সাইড ব্যাক যখন অ্যাটাকে চলে যাবে, যখন ডিফেন্সে দুজন এসে যাবে, তখন কিন্তু সমীর জেলকোভিচ 3 নম্বর ডিফেন্ডার হিসাবে দুজন সেন্টার ব্যাকের মাঝখানে ঢুকে যাবে, যেটা ডিফেন্সকে কিন্তু আগে থেকে রেডি করে রাখবে যে আমি যখন কাউন্টার অ্যাটাককে ফেস করব তখন যাতে প্রবলেমটা না হয়। এবং তখন আপুইয়া কিন্তু আরও একটু অ্যাডভান্সিং রোলে যেতে পারবে, যাতে তার আগেই মানে অ্যাটাকে যে অ্যাটাকটা উঠে আসবে অপোনেন্টের, সেটাকে অনেক আগেই ব্লক করে দিতে পারবে। এবং এখানে আমার মনে হয় যে সমীর এবং আপুইয়া এই যে কোথাও কম্বিনেশনটা, এই যে কোথাও পেয়ারটা, এরা দুজনকে এতটাই কি বলবো পরিপূরকের রোল প্লে করবে, এতটাই কম্পেয়ার করবে নিজেদের রোলগুলোকে নিজেদের সাথে, সেখানে অনিরুদ্ধ থাপার কিন্তু ফার্স্ট 11-এ ঢোকা খুবই চাপ হয়ে যাবে। যে ম্যাচগুলোতে হয়তো কোচ দেখবেন যে 1 নম্বর হচ্ছে রোটেশনটা দরকার রয়েছে, কারণ লিগে ম্যাচের সংখ্যা যখন বাড়বে, গোটা সিজনে ম্যাচের সংখ্যা যখন বাড়বে, তখন কিন্তু ফ্যাটিককে দূরে রাখতে এবং অবশ্যই রেস্টের জন্য এই চেঞ্জগুলো দরকার রয়েছে। এবং সেখানে অনিরুদ্ধ থাপা কিন্তু আপুইয়ার পরিবর্তন হতে পারে বা সমীর জেলকোভিচের পরিবর্তন হতে পারে, সেই ক্ষেত্রে সামনের দিকে একটু অন্য ধরনের আমরা ডাইনামিক চয়েস দেখব। কিন্তু আমার মনে হয় যে এই জায়গাতে ডেজান ড্রাজিচ তার কোথাও সিলেকশনটা শুরু থেকেও হয়তো এরকমভাবেই থাকবে যে সমীর জেলকোভিচ, আপুইয়া এবং তার সাথে ডেজান খেলা মানে কিন্তু সামনের দিকে কোথাও ভেরিয়েশন বেড়ে যাবে, কোথাও সামনের দিকে কিন্তু একজন কোচের হাতে অনেকটা অপশনস এসে যাবে যে সামনেটা অনেক বেশি করে কন্ট্রোল করতে পারবে। এবার যেটা আমি বলি যে সমীর জেলকোভিচের সাথে যদি একদম পার্টিকুলার অনিরুদ্ধ থাপার একটা পেয়ার আপ আমরা দেখি, যে চলো এই দুজন প্লেয়ারকে আমরা দেখব, কারণ আমরা আপুইয়া আর থাপার তো পেয়ারিং দেখে নিয়েছি, তাহলে খুব সিম্পলি সেদিনকে বোঝা যাবে যে কোচ কিন্তু একদম অ্যাটাকিং মোডে রয়েছেন, কারণ তিনি সমীরকে পুরোপুরি ডিফেন্সিভ ব্লকার রোলে রাখবেন এবং অনিরুদ্ধ থাপাকে তিনি অনেক বেশি অ্যাডভান্সিং করবেন। সেই ক্ষেত্রে তার পার্টনার যে কেউ হতে পারে, সেই ক্ষেত্রে পার্টনার যদি অন্য কোনো বিদেশি প্লেয়ার আসে সে হতে পারে, সেই পার্টনার ডেজান ড্রাজিচ হতে পারে, ইভেন সেই পার্টনার কিন্তু মোহনবাগান টিমে আরও একজন অত্যন্ত স্কিলফুল প্লেয়ার রয়েছে, যাকে হাই পোটেন্সিয়ালে ইউজ করার মতো সময় আমার মনে হয় এসে গেছে, আর দেরি করা চলবে না, সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। যে কেউ হতে পারে। যদি অনিরুদ্ধ থাপাকে আমরা দেখি যে সমীর জেলকোভিচের সাথে স্টার্ট করছে, দ্যাট মিন্স কোচ ভাই একদম রণংদেহী মেজাজে রয়েছে এবং অপোনেন্টকে শুরুতেই ফার্স্ট হাফেই উড়িয়ে দেওয়ার মতো চিন্তাভাবনাতে নেমেছে, অ্যাটাকিং ফুটবল ছাড়া কোনো রকম চিন্তাভাবনা নেই। কিন্তু আপুইয়া থাকা মানে ব্যালেন্স, আপুইয়া থাকা মানে কন্ট্রোল, আপুইয়া থাকা মানে টেম্পো ধরে রাখা, আপুইয়া থাকা মানে লাস্ট মিনিট অবধি যাতে মাছি গোল দিয়ে না পারে, যাতে খুব একটা প্রেশার ডিফেন্সের ওপর না আসতে পারে, সেই ধরনের একটা চিন্তাভাবনা টেকনিক সেটা কিন্তু অবশ্যই কোচের হাতে থাকবে। সমীর জেলকোভিচের যদি কেরিয়ার দেখি, দেখো 27-28 বছর বয়স, দারুণ একটা কেরিয়ার ওর রয়েছে, কারণ যেখানেও ফুটবল খেলেছে মোটামুটি সিনিয়র লেভেলে, সবটাই কিন্তু টপ ডিভিশন ফুটবল লিগ, সেটা ওর দেশ বসনিয়াতে হোক, সেটা সার্বিয়াতে হোক, সেটা উজবেকিস্তানে হোক, যেখানেই হোক না কেন, ইভেন আমাদের ইন্ডিয়ান সুপার লিগ হোক, সব জায়গাতেও টপ ডিভিশন ফুটবলটা খেলেছে অ্যান্ড প্রিটি গুড প্লেয়ার। এবং অবশ্যই এইরকম একটা সিগনেচার যে মোহনবাগান করাতে পারে উইদিন দ্য আইএসএল, এইরকম একটা প্রোফাইলকে যে মোহনবাগান সিলেক্ট করতে পারে, আমার মনে হয় যে অনেকেই আমরা ভাবতে পারিনি। কারণ কি হয়েছে যে গত কয়েক সিজনে মোহনবাগান বড় বড় নামের সই করাবে, বড় বড় প্লেয়ারের পেছনে দৌড়বে, অনেক বড় বড় রিউমার উঠবে এবং তারপর একটা সিগনেচার হবে। আমরা এটাতে বোধহয় একটু অভ্যস্ত হয়ে গেছিলাম, এইরকম দুজন প্লেয়ারের প্রোফাইল সিলেকশন হবে। কারণ দেখো ড্রাজিচের লেভেল সত্যিই হাই, সেটা নিয়ে বলে লাভ নেই, কারণ এমন কিছু স্পেনের ক্লাবে খেলেছে যেটা কিন্তু খুবই ভালো জায়গা, সেখান থেকে ওর আসা। কিন্তু সমীর জেলকোভিচ সেই অর্থে যে খুব বিশাল কোনো বড় বড় ক্লাবে খেলেছে, বিরাট কোনো বড় প্রোফাইল, তা কিন্তু নয়। কিন্তু ওর যে পারফরমেন্স, ওর যে কোয়ালিটি, ওর যে মাঠের মধ্যে ট্যালেন্ট, সেটা আমার মনে হয় যে মোহনবাগান সেটাকে খুব ভালোভাবে মনিটর করেছে, সিলেক্ট করেছে। এবং এখানে আমার মনে হয় যে এটা বলে আমি ভিডিওটা শেষ করব, আমি জানি না এটা কতটা ঠিক বা ভুল, কারণ অনেকেই এটা নিয়ে বলছে যে হয়তো কোচ সিলেকশন ইজ ডান, কোচ কিন্তু রেডি হয়ে গেছে মোহনবাগানে কে কোচ হবেন, কার হাতে মোহনবাগান ম্যানেজমেন্ট দায়িত্ব তুলে দিচ্ছেন, তিনি হয়তো এই সিলেকশনগুলো করছেন। হতে পারে, সেটা হতেই পারে, কারণ এমন দুজন প্লেয়ার সিলেকশন হলো, এমন দুজন প্লেয়ার এলো, একজন সার্বিয়ান একজন বসনিয়ান,
সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওই জায়গা থেকে কি কোনো কোচ আসছেন যে তিনিও একজন সার্বিয়ান কোচ বা তিনি একজন গ্রিক কোচ বা তিনি ওই বসনিয়া এরিয়ার কোচ, কোথাও কি মেন্টালিটি একটু মোহনবাগানে চেঞ্জ হচ্ছে, কোথাও কি একটু সিস্টেম মোহনবাগানে চেঞ্জ হচ্ছে, কোথাও কি মোহনবাগান একটু স্কিলের পাশাপাশি ফিজিক্যাল যে ব্যাপারটা রয়েছে, অ্যাপিয়ারেন্স রয়েছে এবং কোথাও বুদ্ধি দিয়ে যে ফুটবলটা রয়েছে সেই দিকে আবার মোহনবাগান হাঁটছে। আচ্ছা, আমরা মোহনবাগানে কি স্প্যানিশ টেকনিকের বা স্প্যানিশ সিস্টেমের বদল আসতে দেখছি এই সিজনে? জানি না কী হবে, রইল তোমাদের জন্য কোশ্চেন। তোমাদের কমেন্ট অবশ্যই তোমরা পাস করতে থাকো, তোমাদের কি মনে হচ্ছে। আমার কাছে যা ব্যাপার রয়েছে সেটা তো রয়েছে, থাক, পরে সেটা নিয়ে আলোচনা করা যাবে। আজকের এই ভিডিওটা আমি আর লেন্দি করতে চাইছি না। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।